আমরা আজকে বোধ পত্রিকার পক্ষ থেকে এসে উপস্থিত হয়েছি বিশিষ্ট প্রবীণ সাংবাদিক সঞ্জয় মুখোপাধ্যায়ের কাছে। আচ্ছা স্যার, পরিবর্তন তো হয়ে গেল, নির্বাচনের ফল তো কালকে বেরিয়েই গেল, নতুন কেউ বসতে চলেছে সিংহাসনে। তো আপনার এই পরিবর্তন যে হলো, আপনি কি নজরে দেখছেন এই পরিবর্তনকে? বাঙালির মাথার মধ্যে একটা চিন্তার ধারার পরিবর্তন ঘটে গেছে। এই যেমন আপনি বললেন সিংহাসনে, গণতন্ত্রে নির্বাচিত শাসক জনগণের প্রতিনিধি হিসেবে রাজ্যকে পরিচালনা করেন, কিন্তু আমরা যখন তাকেই মনে করি রাজা আর নিজেদের মনে করি প্রজা, তখন আমরা এই সিংহাসন শব্দটাকে ব্যবহার ভেতর থেকে উঠে আসে। আমরা একটা গণতন্ত্রের থেকে একটা রাজতন্ত্র বা প্রজাতন্ত্রের থেকে যেন একটা প্রভুত্বতন্ত্রের দিকে আমরা পৌঁছে যাচ্ছি। আমাদের আগামী দিনে আমরা কোন বাংলাতে থাকবো, এই প্রশ্নচিহ্নটা এখান থেকে তৈরি হচ্ছে। অর্থাৎ গণতন্ত্রের বিকাশ ঘটছে কিনা, সকলের সমান অধিকার থাকছে কিনা, এই প্রশ্নগুলো নিয়েই কিন্তু এই পরিবর্তন সূচিত হওয়া উচিত। কিন্তু আমরা এবার দেখেছি ভোটের নিরিখে বিচার হয়েছে, বিশ্লেষণও হয়েছে ভোটের রেজাল্ট। কখনো সেটা হিন্দু মুসলমানের দিক থেকে, কখনো ভোটের আগের থেকে এখনও পর্যন্ত অনুপ্রবেশকারী, এসআইআরের জন্য কার নাম বাদ গেল, নাগরিকত্ব তার ঠিক আছে কি না, বৈধ নাগরিক ভোটার তালিকায় সে উঠবে কি না। অর্থাৎ এমন কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করছি যেন আমাদের একটা অথরিটি আমাদের আছেন, যিনি সেই আলোচনায় আমাদের আতশ কাজ ফেলে দেখছেন প্রত্যেক নাগরিকের মৌলিক অস্তিত্ব কতটা গ্রহণযোগ্য। আমরা যেন নতুন করে গ্রহণযোগ্যতার বিচারে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করছি, এবং যদি আমরা উত্তীর্ণ হতে পারি বৈধ নাগরিক হিসেবে, তবেই যেন আমরা ভোট দিতে পারবো, তবেই যেন আমাদের রায় নিয়ে যে সরকার তৈরি হবে, সেই সরকার আবার ভাববে আমি হিন্দু না মুসলমান, আমি খ্রিস্টান না বৌদ্ধ, আমি এদেশের না ওদেশের। যদি আমি ওদেশের মুসলমান হই তাহলে আমার জন্য কোনো সিএএ নেই, যদি আমি ওদেশের হিন্দু হই তাহলে আমার জন্য সিএএ আছে। এই যে বিভাজন একটা সমাজের মধ্যে কে করবেন, সেটাই সরকারই করবেন। এমনই যেখানে নীতি, সেখানে গণতন্ত্র কোথায়? এই নির্বাচন আমার কাছে এই প্রশ্নটা কিন্তু মানে গণতান্ত্রিক অধিকারের সুবিস্তৃত একটা পরিসর যেন আমার কাছে ক্রমশ সংকুচিত হয়ে আসছে। যেটা আমার বাংলা, তোমার বাংলা, আমার ভালোবাসার জায়গা, আমার সবার মিলে মিশে এক ভারত, এক দেশ, এক বাংলা, এই পরিবেশ থেকে যেন আমরা কোথাও টুকরো টুকরো হয়ে যাচ্ছি। আপনার এই সিংহাসন কথাটা মানেই যেন সেই কেউ একজন শাসন করবেন, রাজদণ্ড তার হাতে আছে, আর আমরা গুটি গুটি পায়ে তার কাছে গিয়ে মাথা নত করে বলবো হ্যাঁ, আমরা তোমার বা আপনার সেই নির্দেশ মেনে বাধ্য জনগণ না, বাধ্য প্রজার মতন আমরা আছি। অর্থাৎ এসে যেন রক্তকরবী রাজা এখানে আসছেন। রবীন্দ্রনাথের কথায় বলতে হয় আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। গণতন্ত্রের এই যে মর্মবাণী, এটা কি আমরা এবারে নির্বাচনে খুঁজে পেলাম? মানে কোনো আমি রাজনৈতিক দলকে বলছি না, কিন্তু আমরা মানুষকে বলছি, আমাদের বাংলার মানুষ। আমরা কি সবাইকে একভাবে দেখেছি ভোটের আগে? না যাদের নাম বাদ গেছে তাদেরকে আমরাই মনে করেছি সে ঘুষপেটিয়া, নাকি আমরাই মনে করেছি তুমি ভাই এই বাংলার লোক না, তাহলে তুমি বাংলায় চলে যাও? অর্থাৎ বাংলাকে আমরা যেন মনে করছি আমাদের, ওদের না। এই আমাদের আর ওদের ভাবনাটা এবারের নির্বাচনের আগে কিন্তু বড্ড বেশি প্রকট ছিল, যেটা আমার মনে হচ্ছে বাঙালিকে বাঙালির মুখোমুখি করে দিয়েছে। এইটার পাশাপাশি আরও একটা অন্য কথা বলতে পারি যে তিনটে বিষয় নিয়ে আমাদের এখানে মূলত রাজনীতি হয়েছে বা রাজনৈতিক বক্তব্য রাখা হয়েছে, এবং বাংলাকে নতুন পরীক্ষার মধ্যে পড়তে হয়েছে যে কী চায় সেটা দেখানোর জন্য। প্রথম কথা, তার মধ্যে বেকারত্বের জ্বালা। দু নম্বর কথা হচ্ছে তার মধ্যে অপশাসনের জ্বালা, দুর্নীতি সহ অপশাসন। আর 3 নম্বর হচ্ছে তার মধ্যে হিন্দু মুসলমান বিভাজন। এই তিনটে কথা যেন বারবার আমাদের কাছে এসেছে।
তো এই বেকারত্বের জ্বালা কাটাতে গেলে আমাদের নতুন সরকারকে একটা নতুন করে অর্থনৈতিক দিশা দেখাতে হবে। বাংলা যেভাবে এগোচ্ছিল নিশ্চয়ই তারা জানেন যে সেটা তাদের কাছে বিকল্প নিশ্চয়ই চিন্তাভাবনা আছে। তারা সেই জন্য বলেছেন যে আমরা যদি ক্ষমতায় আসি আমরা নতুন করে এই বাংলাকে অর্থনৈতিক বদ্ধতা থেকে বদ্ধ জলাশয়ের মতন যে অবস্থা দীর্ঘ 40-50 বছর ধরে একটা ধীরে ধীরে অবনয়ন ঘটেছে বাংলার অর্থনীতির, সেখান থেকে আমরা তাকে তুলে ধরব। তো এই যে বক্তব্যটা বাংলার মানুষ বিশ্বাস করেছে। এইবারের নির্বাচনকে আমি সবচেয়ে বড় মনে করি একটা ট্রাস্ট ফ্যাক্টরের উপর দাঁড়িয়ে আছে, যেটা যিনি পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এবং তার সরকার জনগণের কাছে তার ট্রাস্ট হারিয়েছিলেন বলেই কিন্তু এত বেশি মানুষ তার বিরুদ্ধে গিয়ে একটা নতুন শক্তিকে বেছে নিয়েছে। এবং দেখুন আপনারা যে বাংলার মানুষ কিন্তু পিছন দিকে আরও যেতে পারত, অর্থাৎ বামেদের দিকে বা আরও পেছনে যারা ছিলেন একসময় শুরুতে বাংলার স্বাধীনতার পর কংগ্রেসের শাসন, কংগ্রেসের দিকেও হাত বাড়াতে পারত, কিন্তু তারা সেই দুটো অপশান না গিয়ে তারা নতুন কিছু দেখার জন্য নতুন করে বিজেপিকে গ্রহণ করলো। এই গ্রহণের মধ্যে তাদের মধ্যে যে স্বপ্ন আছে, মানে বাংলার মানুষের মধ্যে যে স্বপ্ন আছে, সেটাকে যথার্থ বাস্তবায়িত করবার দায়িত্ব এখন বিজেপির যে সরকার আসবে, যিনি মুখ্যমন্ত্রী হন, তাকে এখন বাংলার মানুষের এই স্বপ্নের কারিগর হতে হবে। স্বপ্ন প্রথম হচ্ছে আমার ঘরে ঘরে চাকরি যাতে হয়, যাতে বেকারত্ব কাটে, প্রতি বছর যাতে এসএসসি হয়, যেটা বামেদের আমলে হতো। বাংলার মানুষ সেটা চেয়েছে, সেটা বামেদের কাছে না পেলেও বিজেপির কাছে চাইবে। কারণ মানুষ বিজেপি না বাম তার চেয়ে তো বড় বোঝে নিজের পেটের ক্ষুধা। মানুষ চায় ভালো থাকতে, যে দিতে পারবে তাকে ভালো থাকার সন্ধান তাকেই আঁকড়ে ধরবে। তো বিভাজনের মধ্যে থেকে বাংলা কি ভালো থাকবে? যেটা আমি শুরুতে বলেছিলাম, এবারের নির্বাচনের মধ্যে কিছু বিভাজনের ন্যারেটিভ আছে। কেউ ঘুষপেটিয়া, কেউ অনুপ্রবেশকারী, কেউ বাংলার মুসলমান, কেউ বাংলার মুসলমান, এই ধরনের যে বিভিন্ন বিভাজন, এই বিভাজনের ঊর্ধ্বে উঠে বাংলা যদি সুস্থ সমাজের একটা সমৃদ্ধির ভবিষ্যৎ গড়তে চায়, হাতে হাত মিলিয়ে তাকে কিন্তু সকলকে নিয়ে চলতে হবে। একা একা চললে বা কাউকে বাদ দিয়ে চললে সে শক্তি কিন্তু খর্ব হয়। যতই আমি মহাবলিয়ান হই, যতই এখানকার সংখ্যাগুরু মনে করুক যে আমরা 80%, আমার 20% দরকার নেই, অবশ্যই 20% না হলেও সংখ্যাগুরু চলতে পারে, অবশ্যই পারে। এমনকি 20% অতি দমনের মধ্যে থেকেও বাঁচার জন্য চেষ্টা করে বাঁচার ঠিকানাও হয়তো খুঁজতে পারবে। কিন্তু এই বিভাজনে 100% মানুষের জোটবদ্ধ বাঙালির যে রূপ হতে পারত, সেটা হতে পারবে না। বাঙালিকে যদি নতুন করে তার পুনরায় সেই স্বর্ণযুগ ফিরিয়ে আনতে হয়, তাকে কিন্তু পুনরায় ঐক্যবদ্ধ বাঙালির রূপে আসতে হবে। তার জন্য সরকারকে বড় দায়িত্ব নিতে হবে। সরকার যেন সকলকে সমান সুযোগ দেয়, সকলকে সমান দায়িত্ব নিয়ে পালন করেন। এক্ষেত্রে আমি রাজা হিসেবে পালন করার কথা ভাবছি না, ভাবছি প্রভুত্বের দিক থেকে নয়, ভাবছি পিতার মতন। অর্থাৎ ভালোবাসা, সস্নেহ, রাজধর্ম যদি তারা সকলের জন্য সর্বধর্ম জাতপাত ঊর্ধ্বে উঠে একটা নীতি নিয়ে রাজধর্ম পালিত হয়, সেখানে যেটা গণতন্ত্র চায়, সেই জিনিস হলে কিন্তু বাংলার সত্যিকারের উন্নতি হবে। এবং বাংলার মানুষ সেই সত্যিকারের উন্নতির জন্যই কিন্তু এই প্রবলভাবে লাইন দিয়ে ভোট দিয়েছে। যারা আসবেন ক্ষমতায়, যিনি আসবেন, তাকে কিন্তু তার দল মতের ঊর্ধ্বে উঠে বাংলার মানুষের দুঃখ, যন্ত্রণা, কষ্টের কথা ভাবতে হবে। তবেই কিন্তু তার মধ্যে থেকেই বাংলার মানুষ মুক্তির সন্ধান পাবে এবং তারও দলের একটা স্থায়ী ভবিষ্যৎ বাংলার মাটিতে তৈরি হবে। বাংলার মাটি যাতে একটা সত্যিকারের মানে হাত ধরার মতন হাত পায়, সেই হাত কিন্তু খুঁজছে বাংলার মানুষ। এবং সেই রাজনীতির দুটো কথা আছে, একটা হচ্ছে দলীয় নেতা, একটা হচ্ছে স্টেটসম্যানশিপ, অর্থাৎ রাষ্ট্রনেতা। আমাদের বাঙালির এখন রাষ্ট্রনেতা খুব দরকার, দলীয় নেতা অনেক আছে।
সকল বাঙালির হয়ে ভাববার জন্য, সকলকে ভালো লাগবার জন্য একটা জাতীয় নেতৃত্বের মতন বাঙালি জাতির একটা নেতৃত্ব দরকার। যিনি ক্ষমতায় আসবেন তিনি যেন শুধুই বিজেপির না হন, শুধুই কংগ্রেসের বা তৃণমূলের বা বামেদের দিকে তাকিয়ে কোনো সিদ্ধান্ত না নেন। বিরোধী থাকবে, শাসকও থাকবে, গণতন্ত্রের নিয়ম অনুযায়ী সবাই থাকবে, যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। অর্থাৎ সেখানে যেন বিভাজনের কিছু রাজনীতি না স্পর্শ করতে পারে। যদিও আমরা বিভাজনের মধ্যে থেকে কিন্তু এই নির্বাচনকে আমরা হতে দেখেছি বলে এই নির্বাচনকে আমি এভাবেই ব্যাখ্যা করলাম। আমি ওই কখনোই অন্য যে মিডিয়াতে অমুক দল কত পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছে, কত পার্সেন্ট মুসলমান ভোট পেয়েছে, কত পার্সেন্ট মতুয়া ভোট পেয়েছে, এইভাবে এমনকি কত পার্সেন্ট শ্রমজীবী মানুষের ভোট পেয়েছে, কত পার্সেন্ট মধ্যবিত্তের ভোট পেয়েছে, এইভাবেও ভাবতে চাই না। সকলকে নিয়েই কিন্তু একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের পলিসি নেওয়া দরকার, অর্থাৎ সুসংহত উন্নয়নের পথ খুঁজে নিতে হবে।